হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের নেক্সট দিন কি পরীক্ষা? তর্ক আইন, চুক্তি আইন এবং তর্ক আনসার। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে দেখি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। আমরা আজকে টিকাগুলো পড়বো, তারপরে আচ্ছা, ক খ ক খ এই তো, ক থেকে শুরু করি। হ্যাঁ, সংক্ষিপ্ত টিকা: রূপান্তর, সারেন্ডার বিধি, ম্যালফিসেন্স, মিসফিসেন্স, ননফিসেন্স। আচ্ছা, আমরা একটা একটা করে যাই। রূপান্তরটা কি? কনভার্সন। রূপান্তর হলো টর্ট আইনের এমন একটি শাখা যা ব্যক্তিগত সম্পত্তির উপর অবৈধ নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিকার দেয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অবহেলায় অপরের ব্যক্তিগত সম্পত্তি নিজের অধিকারে নেয় বা ব্যবহার করে, তবে তা রূপান্তর হিসাবে গণ্য হয়। যেমন, যদি কেউ অপরের গাড়ি চুরি করে এবং নিজের কাজে ব্যবহার করে, তাহলে এটি রূপান্তর হবে। এর ৩টি উপাদান আছে: অন্যের সম্পত্তি নিয়ে নেওয়া বা ব্যবহার করা, মালিকের অনুমতি ব্যতীত করা, সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ করা। যেমন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আপনার ভাইয়ের সম্পত্তি আপনি তার অনুমতি ব্যতি রেখেই আপনি নিজে ব্যবহার করছেন এবং এই সম্পত্তির উপরে নিজের সম্পত্তি বলে আপনি চালাচ্ছেন এবং এর পুরো কর্তৃত্বটাই আপনার। এটা রূপান্তর হিসাবে গণ্য হবে। আচ্ছা, এবার দেখেন সারেন্ডার বিধি। সারেন্ডার শব্দটির অর্থ হলো জানা। যদি কোনো পশু পূর্বে কাউকে আঘাত করে থাকে, আচ্ছা দেখেন এই বিধিটি প্রথম থেকে পড়ি। এই বিধিটি মূলত বিপজ্জনক বা ক্ষতিকর প্রাণীর কারণে সৃষ্ট ক্ষতির জন্য মালিকের দায় নির্ধারণ করে। যদি কোনো পশু পূর্বে কাউকে আঘাত করে থাকে বা আক্রমণাত্মক প্রবণতা থাকে এবং মালিক তা জানার পরও যথাযথ সতর্কতা না নেয়, তাহলে সে মালিক টর্টের আওতায় দায়ী হবে। যেমন, একটা পোষা কুকুর আগে ২-৩ জন নিরীহ মানুষকে কামড়াইছে বা বাচ্চাদের কামড়াইছে। এটা জানার পরেও আমি আমার কুকুরটাকে যথাযথভাবে রক মানে রাখলাম না। আমি আবার রাস্তায় ছেড়ে দিয়েছি বা ওকে আবার বের করে দিয়েছি, ও আবার আহত করেছে। অর্থাৎ এমন ঘটনা সে আগেও ঘটিয়েছে, মানে পূর্বেও ঘটিয়েছে। তখন আমি এটার জন্য দায়ী হব। এটাই হলো সারেন্ডার বিধি। এখন দেখেন ম্যালফিসেন্স, মিসফিসেন্স আর ননফিসেন্স। আচ্ছা, দেখেন ম্যালফিসেন্সটা কি? এটি কোনো সম্পূর্ণ বেআইনি বা অনৈতিক কাজ করার প্রতিফলন। উদাহরণস্বরূপ, একজন সরকারি কর্মচারী ঘুষ নিয়ে অবৈধভাবে লাইসেন্স ইস্যু করেন। এটা হলো ম্যালফিসেন্স। এই যে ম্যালাফাইড শব্দটা শুনেছেন না? ম্যালাফাইড শব্দ তো দুষ্ট মন বা খারাপ ইন্টেনশন যেটা। এটা হলো এই এই যে ফার্স্টের যে MAL2 দেখছেন, এটা ওই আপনার ওই শব্দটা থেকে এসেছে। ম্যালিস, এটাও একই অর্থ প্রকাশ করে, দুষ্ট মন বা ম্যালাফাইড। আচ্ছা, মিসফিসেন্স, এটি আইনসম্মত কোনো কাজ ভুলভাবে করা বা অবহেলায় সম্পাদন করা। যেমন, কোনো নির্মাতা ভবন ঠিকভাবে তৈরি করলেন না। অর্থাৎ আপনার কোনো একটা ঠিকাদারি প্রতিষ্ঠান একটা বিল্ডিং করে দিতে চাইলো, সেখানে দেওয়ার কথা ছিল রড, দেওয়ার কথা ছিল মনে করেন 10 ইঞ্চি মোটা রড দেওয়ার কথা ছিল। তা না হলে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সে তা জানা সত্ত্বেও অবহেলার কারণে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এমন দিয়েছে। তাহলে এক্ষেত্রে সে তিনি মিসফিসেন্সের কারণে
আইনগতভাবে দায়ী হবেন। আচ্ছা, নন ফিসেন্স এর অর্থ হলো যেখানে কোনো ব্যক্তি আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কোনো কাজ না করেন, যেমন একজন দমকল কর্মী আগুন দেখতে পেয়েও কোনো পদক্ষেপ না নেয়, বা ট্রাফিক পুলিশ যদি দেখছে যে একটা গাড়ি বেপরোয়াভাবে চলছে, বা একটা কম বয়সী একটা যুবক মোটরসাইকেল দ্বারা আসছে, যার এখনো লাইসেন্স হওয়ার কথা না, তারপরেও তিনি যদি এটাকে না আটকায় বা প্রতিরোধ না করেন, তাহলে তিনি নন ফিসেন্সের জন্য দায়ী হবেন। এখন তিনটা জিনিস, একটা হলো ম্যালফিসেন্স, এটা হলো আপনি খারাপ কোনো কাজ করতেছেন। মিসফিসেন্স হলো আপনি কোনো কাজকে মানে কোনো দায়িত্বকে অবহেলা করতেছেন, অর্থাৎ আপনি কাজটা করছেনই কিন্তু যথাযথ আপনি সাবধানতা অবলম্বন করছেন। আর নন ফিসেন্স হলো আপনার কাজটা করার কথা আপনি একদমই করছেন না। ঠিক আছে, এই তিনটার ক্লিয়ার পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আইনগত ক্ষতি বিষয়টা কি দেখেন। আইনগত ক্ষতি বোঝায় এমন ক্ষতি যার জন্য ক্ষতিপূরণ দাবি করা যায়। এটি শুধু শারীরিক ক্ষতি নয়, বরং মানসিক, আর্থিক বা সামাজিক ক্ষতিও হতে পারে। মূল বিষয় হলো ক্ষতির সাথে আইনি অধিকার লঙ্ঘনের সম্পর্ক থাকতে হবে। যদি কারো আইনি অধিকার লঙ্ঘিত হয় এবং এতে বাস্তব ক্ষতি হয়, তাহলে তবে তা আইনগত ক্ষতি হিসাবে ধরা হবে। যেমন মনে করেন আমি একজন খুব বড় লেখক, আমার বই খুব সেল হয়, 21শে ফেব্রুয়ারিতে মানে 21শে বই মেলায় আমার একটা বই আসতেছে। এখন কোনো এক ব্যক্তি আমার বিরুদ্ধে প্রচারণা চালাইলো যে ইনি এবার যে বইটা বাজারে আনতেছে এটা কোনো একটা বই থেকে কপি করা। তখন এটা দেখার পরে বা এই বইটা প্রকাশ হওয়ার আগেই উনি বলে দিল যে এই বইটা মানসম্মত না, এই বইটার ভিতরে অনেক হাবিজাবি কথা লেখা আছে, ধর্ম অবমাননার কথা আছে। এই নিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা হইলো, দেশবাসী সবাই জানলো যে এর পরে দেখা গেল এটা আসলে একটা মিথ্যা বা নট ভিত্তিহীন কথা, কিন্তু এর একটা ইফেক্ট সমাজের এক শ্রেণী মানুষের উপর পড়লো, তারা আর আমার বইটা কিনলো না। এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম, এইটা এই আপনার আইনগত ক্ষতি বলে গণ্য হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। লায়াবল এবং স্ল্যান্ডার দেখেন, মানহানির দুটি প্রকার, লিখিত ও মৌখিক, অর্থাৎ লাইবেল আর একটা হলো স্ল্যান্ডার। দেখেন লাইবেলটা কি, যখন কোনো ব্যক্তি লিখিত বা স্থায়ী মাধ্যমে মানহানিকার বক্তব্য দেয়, যেমন সংবাদপত্র, বই, ছবি, অর্থাৎ সংবাদপত্রে একটা কলাম প্রকাশিত করলো যে আপনার ঢাকা 10 আসনের সাবেক এই বর্তমান ক্যান্ডিডেট উনি 10 কোটি টাকার কর ফাঁকি মামলায় ওনার কর ফাঁকি দিয়েছেন। এর কোনো আইনগত ভিত্তি নাই, পরে দেখা গেল সবটাই মিথ্যা। এটাতে তার মানহানি হইল যে একজন সংসদ সদস্য তিনি কর ফাঁকি দিয়েছেন। ঠিক আছে, এটা এটা হলো লাইবেল, এই যে লিখে প্রকাশ করা হলো। আর স্ল্যান্ডার এটা হলো মৌখিক বা ক্ষণস্থায়ী বক্তব্যের মাধ্যমে। আপনি শাহবাগে দাঁড়িয়ে মনে করেন হাসনাত আব্দুল্লাহ দিল একটা স্টেটমেন্ট দিল যে এটা কেউ আবার রাজনৈতিক ভাবে নিয়ে না, আমি বোঝানোর জন্য বলছি, যে স্টেটমেন্ট দিল ডক্টর মোহাম্মদ ইউনিস উনি হলো গ্রামীণ ব্যাংকের ওখান থেকে অনেক টাকা পাচার করে নিয়েছেন। এগুলোর প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কি কাউকে বলছি, আমরা কি কোনো পদক্ষেপ নিতে পেরেছি? মনে করেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা বক্তব্য দিল, এই যে ক্ষণিকের একটা বক্তব্য, এটা কোথাও লেখে নাই উনি, এটা হলো স্ল্যান্ডার। বুঝতে পারছেন? ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার দেখেন অ্যাকশনেবল পার সে বলতে বোঝায় এমন একটি কৃত্য বা টর্চ যার জন্য ক্ষতির প্রমাণ ছাড়াই মামলা করা যায়, অর্থাৎ এটি এমন একটি অপরাধমূলক কাজ যা নিজে যথেষ্ট আদালতে মামলা করার জন্য, তাকে কারোর ক্ষতি প্রমাণ করতে হয় না। যেমন মানহানি, এটাতে যে আপনার ক্ষতি হয়েছে বা হয়েছে এটা প্রমাণ করার দরকার নেই, আপনার মানহানি হয়েছে সেটাই আপনি মামলা করতে পারবেন। আবার অ্যাসল্টটা কি,
মিথ্যা বা কারাবন্দী, আচ্ছা অ্যাসল্ট বা মিথ্যা কারাবন্দী করা, ফলস ইমপ্রিজনমেন্ট, এটা কেমন? অ্যাসল্ট, আমি আপনাকে কিছুই বললাম না, কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি হাতে লাঠি নিয়ে আপনার চারপাশ দিয়ে ঘুরতেছি, আমার ভাবটাপ দেখে মনে হচ্ছে আমি আপনাকে মারতে পারি, বা আমি আপনার সাথে একটা খারাপ বিহেভ করতে পারি, এটাই অ্যাসাল্ট। অর্থাৎ কোনো কিছুর একটা আলামত দেখা দেওয়া যে সেই কাজটা করতে পারে বা তার জীবনের একটা হুমকি হইতে পারে। ঠিক আছে? এই যে অ্যাসাল্ট, এটাও একটা অপরাধ। এখানে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি বা তাকে মারধরও করা হয়নি। ঠিক আছে? অথবা কোনো দেখা যাচ্ছে স্কুলের ২ টা 9-10 এর ২ টা মেয়ে যাচ্ছে, আপনারা ৪-৫ জন মিলে তার সামনে বিশ্রী অঙ্গভঙ্গি করলেন বা তাকে কোনো ইশারা দিলেন বা তাদের দেখে মনে হলো যে আপনারা তাদের কোনো ক্ষতি করতে পারেন। এই যে কিছুই করেননি, কিন্তু তাদের মনে হইলো এটাই একটা অপরাধ। ফলস ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ আপনি কাউকে আটকিয়ে রাখলেন মিথ্যাভাবে। এটাও তার কোনো ক্ষতি হোক বা না হোক, আপনি আটকিয়ে রেখেছেন, এটাই তার জন্য যথেষ্ট অপরাধ হওয়ার জন্য। তারপর দেখেন ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, এটি একটি আইনি প্রতিরক্ষা নীতি, যার অর্থ হলো যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ঝুঁকি নেয় সে সেই ঝুঁকির ফলে কোনো ক্ষতির জন্য আদালতে প্রতিকার দাবি করতে পারে না। যেমন একজন ব্যক্তি স্বেচ্ছায় বক্সিং ম্যাচে অংশগ্রহণ করলেন, যদি সে আঘাতপ্রাপ্ত হয় তবে সে প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন না। এই যে ফিল হিউজের নাম শুনছেন? ফিল হিউজের নাম শুনছেন কেউ? না স্যার। না স্যার। আচ্ছা, এটা হলো উনি অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলতেন। উনি কাউন্টি ক্রিকেট খেলতে যেয়ে বলের আঘাতে মারা যায় 2014 তে খুব সম্ভবত। তারপরে জেসি রাইডারের নাম শুনছেন? নিউজিল্যান্ডের সাবেক ওপেনার। তার বল মাথায় হলো মাথায় বল লেগে তিনি কোমায় চলে যায়। তারপরে মার্ক বাউচারের চোখ নষ্ট হয়ে যায় আপনার স্টাম্প ওই যে আপনার স্টাম্পে লাগার পরে বেল্ট যে উনার চোখে লাগছিল। তারপরে এই যে আমাদের নাসির ওই যে জিম্বাবুয়ের এক প্লেয়ারের কি যেন ওর নামটা? যাই হোক ওর ২ টা দাঁত ফেলে দিল। এই যে এই সকল ক্ষেত্রে কেউ টর্ট দাবি করতে পারবে না। কারণ সে জানে যে এই খেলায় এই ঝুঁকি আছে। রেসলিং খেলায় বক্সিং খেলতে, খেলতে তার বুকের হাড় ভেঙে গেল বা একটা শারীরিকভাবে স্থায়ী ক্ষতি হলো। এক্ষেত্রে সে আর দাবি করতে পারবে না, ক্ষতিপূরণ। ঠিক আছে? আচ্ছা। জি স্যার। অনিবার্য দুর্ঘটনা, ইনভাইটেবল অ্যাক্সিডেন্ট। এই আইনি নীতির মাধ্যমে বোঝানো হয় যে যদি কোনো ক্ষতির ঘটনা সমস্ত যুক্তিসঙ্গত সতর্কতা গ্রহণ করা সত্ত্বেও ঘটে, তাহলে দায়ী ব্যক্তি ক্ষতিপূরণের জন্য দায়ী হবে না। যেমন একজন বাইক চালাচ্ছেন, তার হেলমেট আছে, তার পায়ে জুতা আছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, গাড়ির নতুন গাড়ি ফিটনেস ঠিক আছে এবং উনি বেরোনোর সময় গাড়ি সব ঠিকঠাক আছে দেখছেন। তারপরে যাওয়ার সময় দেখা যাচ্ছে উনার রাস্তার হুট করে একটা ছাগল চলে আসলো। আমাদের গ্রামাঞ্চলগুলোতে কি হয়? ছাগলের অ্যাক্সিডেন্ট করেছে মানে ছাগলওয়ালাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আসলে না, ছাগলের তো রাস্তায় আসার কথা না। বরং ওই বাইকওয়ালার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কিন্তু আমাদের ওখানে ছাগল বা হাঁস মেরে ফেললে মহিলারা এবং স্থানীয় লোকজন একটা জট পাকিয়ে এই বাইকওয়ালার কাছ থেকে টাকা নেওয়ার একটা চেষ্টা করে। যাই হোক, এই যে সে সকল অর্থাৎ সকল সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যদি ক্ষতিটাকে সে এভয়েড করতে না পারে, তাহলে এক্ষেত্রে সে ক্ষতিপূরণের জন্য দাবি করতে পারবে না। আচ্ছা, দৈব ঘটনা, অ্যাক্ট অফ গড হলো প্রাকৃতিক ঘটনা যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যার পূর্বাভাস দিয়ে প্রতিরোধ করা যায় না। যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদির কারণে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায়, মনে করেন আমি আমার বাড়িতে রাখছি আহ, উম, কি বাড়িতে মনে করেন কিছু গাছ লাগিয়েছি, টব বা কিছু টব রাখছি নিচে। এখন বন্যার পানিতে এটা ভেসে গেল, ভেসে যে কারোর কোনো ক্ষতি করলো বা কোনো সমস্যা তৈরি করলো, এই ক্ষেত্রে যেটা আল্লাহ সৃষ্ট কোনো দুর্যোগের কারণে হয়েছে, সেটাতে
অর্থাৎ যেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, এমন কোনো কিছুর জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না। রাষ্ট্রীয় কার্যাবলী, অ্যাক্ট অফ স্টেট, এটি এমন কিছু কার্যকলাপ যা সার্বভৌম রাষ্ট্রের পক্ষে সরকার পরিচালনা করে এবং যা সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত নয়, যেমন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিচ্ছিন্ন করা, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা, এ সকল ক্ষেত্রেও আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আচ্ছা, বিচারিক কার্যাবলী, যেমন বিচারিক কার্যাবলী বলতে বোঝায় আদালতের অধীন একটি কাঠামোবদ্ধ, নিয়মতান্ত্রিক ও আইন সম্পন্ন প্রক্রিয়া যার মাধ্যমে বিচারক বা আদালত কোনো মামলা নিষ্পত্তি করে থাকেন। এই কার্যাবলী ফৌজদারি, দেওয়ানি, প্রশাসনিক বা অন্যান্য আইনগত বিরোধের নিষ্পত্তি হয়। দেখেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলায় পুলিশ চার্জশিট দিলে আদালতে বিচার শুরু হয়, এই বিচার প্রক্রিয়াটাই বিচারিক কার্যাবলী। আচ্ছা, এখানে যেটা বোঝাইতে বলছে, বিচারিক কার্যাবলীর জন্য যদি আপনি কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হন, ধরেন পুলিশের উপর তদন্ত রিপোর্ট দিল, পুলিশ আপনার যে তদন্ত রিপোর্ট দিল এতে আপনার বিরুদ্ধে রিপোর্টটা গেছে, এক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন না যে এই পুলিশের জন্য আমার ক্ষতি হয়েছে, এটা আপনি বলতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ট্রেসপাস বা ট্রেসপাস এবি ইনিশিও, এটা উচ্চারণ হবে ট্রেসপাস এবি ইনিশিও। এবি ইনিশিও শব্দের অর্থ হলো প্রাথমিকভাবে বা শুরুতেই। ভয়েড এবি ইনিশিও এর অর্থ হলো শুরুতেই বাতিল। আচ্ছা, ট্রেসপাস এবি ইনিশিও এর অর্থ হলো, এই ধারণাটি ইংরেজি সাধারণত আইন থেকে এসেছে। আচ্ছা, এটি বোঝায় কেউ যদি আইনগত অনুমতিতে অন্যের জমি বা সম্পত্তিতে প্রবেশ করে কিন্তু প্রবেশের পর সেই অনুমতির অপব্যবহার করে, তা অনৈতিকভাবে বা অনৈতিকভাবে আচরণ করে, তাহলে সেই ব্যক্তিকে শুরু থেকেই অনুপ্রবেশকারী ধরা হয়। অর্থাৎ আপনাকে আমি অনুপ্রবেশ করার সুযোগ দিলাম যে আপনি এই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন আমাদের, আপনি যেটা বলেন, ধরেন ক্যান্টনমেন্ট বাদ দিলাম, আপনার জাদুঘরের ভিতরে আপনি অনুমতি নিয়েই তো ঢুকেন জাদুঘরে, অনুমতি নিয়ে ঢুকলেন, ঢোকার পরে আপনি একটা গ্লাস ভাঙলেন, ভেঙে ওই যে ইসের শেখ মুজিবের সোয়েটার আছে ওইটা ধরে টানাটানি করে গায়ে নিচ্ছেন, এই যে আপনি এই কাজ করছেন, এই প্রথম থেকেই আপনি বেআইনি ভাবে ঢুকছেন বলে আপনাকে ধরে নেওয়া হবে। ঠিক আছে? অর্থাৎ ট্রেসপাস এবি ইনিশিও, অর্থাৎ ওই জায়গাটায় ঢোকার আপনার অনুমতি নাই, আপনি বেআইনি ভাবে ঢুকছেন বলেই এটা প্রথম থেকেই ধরে নেওয়া হবে। ক্লিয়ার? ট্রেসপাস এবি ইনিশিও নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার, বুঝতে পারছি। একটা সুন্দর উদাহরণ দিয়েছে, একজন পুলিশ সদস্য যদি তল্লাশির উদ্দেশ্যে বাড়িতে ঢোকে, উনি তল্লাশির উদ্দেশ্যে বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে সেখান থেকে বললেন কি তল্লাশি করে যে আপনার এই ডয়ারে আপনার লোকে 5,000 টাকা রয়েছে, উনি নিজের মনে করে নিয়ে গেলেন, পুলিশরা নিয়ে যায়, কিন্তু সবাই নেয় না, বেশ অনেকেই নেয়। এই যে এগুলো হলো ট্রেসপাস এবি ইনিশিও বলে ধরা হয়। উবি জাস ইবি রেমেডিয়াম, এটা একটা ল্যাটিন টার্ম, এর অর্থ হলো যেখানে কোনো আইনি অধিকার লঙ্ঘিত হয় সেখানেই প্রতিকারের ব্যবস্থা থাকা আবশ্যক। অর্থাৎ আপনার যদি কোনো অধিকার লঙ্ঘন হয় আপনি সেখানে কোনো একটা প্রতিকার পাবেন। আচ্ছা, যেমন এটার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার নিশ্চিত করা। অর্থাৎ আপনি এখান থেকে মনে করেন আপনি শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে এলিফ্যান্ট রোডের নিউ মার্কেট যাবেন, এটা আপনি নাগরিক হিসেবে আপনার অধিকার, এখানে যদি কেউ বাধা দেয় তাহলে আপনার তার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার ব্যবস্থা থাকা আবশ্যক। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা একদমে যে টিকাগুলো পড়লাম, এর ভিতর থেকে কারোর কোনো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে একটু বলতে পারেন। স্যার কাইন্ডলি টিকাগুলো একটু নাম, যে টিকাগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু সিরিয়ালি বললে ভালো হইতো, লিখে রাখতাম। টিকা জি ইম্পর্টেন্ট স্যার। যেগুলা
স্যার পরীক্ষার জন্য স্যার ইম্পর্টেন্ট টিকাগুলো বলেন স্যার, একটু সবাই আমরা লিখে নিই। স্যার এখান একটু থেকে যদি স্যার একটু যদি অনিবার্য ভ্রান্তি ওটা যদি একটু করে ব্যাখ্যা করতেন ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন ইস্যুর ভিতরে এমন অ্যাড চলে আসে, এত বিরক্তিকর। আচ্ছা, আমি ওটাতে আবার যাচ্ছি। স্যার টিকা লিখলে কি স্যার কোশ্চেন থেকে বেশি নাম্বার পাওয়া যায়? টিকা লেখাটা ভালো, ওটাতে আপনার অনেক কিছু লিখতে হয় না, আপনি মেন কথাটা বুঝাইতে পারলে নাম্বার ভালো আসে। আচ্ছা, আপনি স্যার কোনটার টিকা কথা লিখলে তো বলছেন? সময় অনেক বাঁচে স্যার। হ্যাঁ, সময় অনেক বাঁচে। স্যার আমরা যদি পরীক্ষার মধ্যে স্যার ইম্পর্টেন্ট কথাগুলো লিখি স্যার, তাহলে কি আমরা কি ফুল মার্কস পাবো? হ্যাঁ, অবশ্যই। আপনার মূল কথা এখন, মূল কথা বলতে কি জিনিসটা আপনার মার্কসের উপর নির্ভর করে, আপনি কতটা ইলাবোরেট করে লিখবেন। আপনার যদি 5 মার্ক থাকে, আপনি সেইভাবে লিখবেন। যদি 7 মার্ক 10 মার্ক থাকে, 2 মার্ক থাকে, 2.5 মার্ক থাকে, সেটা কোশ্চেনের নাম্বারের উপর ভিত্তি করে। যদি আপনি দেখেন যে স্যার আপনার ওগুলো, আইনের তো ইচ্ছা করলে স্যার বিশ্লেষণ করলে অনেক কিছু পাওয়া যায় স্যার। হ্যাঁ, এখন ওটা নাম্বারের উপরে এবং আপনার সময়ের উপরে। আচ্ছা, কে একজন প্রশ্ন করছিলেন কোনটা বুঝাই দেওয়ার জন্য, আগে ওনারটা বুঝিয়ে দিই, তারপরে আবার প্রশ্ন নিব। স্যার অনিবার্য, অনিবার্য ভ্রান্তি। আচ্ছা আচ্ছা, দেখেন এই নীতির অর্থ হলো এমন একটি ভুল যা একজন যুক্তি সঙ্গত, সচেতন এবং দায়িত্ববান ব্যক্তি থেকেও ঘটতে পারে। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই যেটা আপনার বুঝতে সুবিধা হবে। অনিবার্য ভুল অর্থাৎ আপনি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এটি এমন একটি ভুল যা একজন যুক্তিসঙ্গত, সচেতন এবং দায়িত্ববান ব্যক্তি থেকেও ঘটতে পারে। অর্থাৎ আপনি একজন রাষ্ট্রের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি খুবই সচেতনতা অবলম্বন করেছেন কোনো একটা বিষয়ে, তারপরেও একটা মানুষের কাছ থেকে এই ভুলটা ঘটতে পারে। যেমন এর সব থেকে সহজ উদাহরণ হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কোনটা? আপনি খুব ভালোভাবে কোনো একটা গাড়ি চালাচ্ছেন বা এখন আপনি সামনে থেকে কোনো আপনার ব্রেকটা হঠাৎ করে কাজ করছে না। এখন এটা একটা সচেতন মানুষ হইলেও বা একটা যেকোনো ব্যক্তি হলে তার কাছ থেকে এটা ঘটবেই বা ঘটতে পারে। এক্ষেত্রে আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। এটাই হলো অনিবার্জিত দুর্ঘটনা। বুঝতে পারছেন? বা অনিবার্জিত ভ্রান্তি। আচ্ছা, ওটা তো গেল দুর্ঘটনা। আমি যেটার উদাহরণ দিলাম এটা দুর্ঘটনা। আর ভ্রান্তিটা কি? একটা সাধারণ মানুষই এই ভুল করতে পারে। হাজার সচেতনতার পরেও তার এই ভুলটা হইতে পারে। ধরেন আপনার কোনো একটা সূক্ষ্ম কাজ দিল, যে আপনার ভোট গণনার ক্ষেত্রে। ধরেন আপনাকে ভোট গণনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আপনি ৫,০০০ ব্যালট পেপার গুনতেছেন। এর ভিতর থেকে ১টা ২টা ভুল আপনার হইতে পারে না? এটাই হলো জি সে স্যার। যত সচেতনতাই অবলম্বন করুক না কেন, সে এখান থেকে একটা ভুল হইতে পারে। এটাই হলো ইনভাইটেবল মিস্টেক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি ইয়ে করব, এই যে চুক্তি আইনের ক্ষেত্রে কিছু। স্যার টিকাগুলো একটু যদি বলতেন। ইম্পর্টেন্টটা ওটা আমি পরে বলে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার গত পরীক্ষার মধ্যে আইন বিজ্ঞান 3টা প্রশ্ন স্যার খুব ভালো লিখছি, লাস্টের 2টা প্রশ্নের সময় পাই না, তাই অল্প অল্প করে লিখছি, এটা খুব সমস্যা হবে স্যার? না না না, এটা সময়ের জন্য লিখতে পারি, লিখতে পারতাম। এটা 3টা আপনার, খুব মানে মানে খুব ভালো লিখছি স্যার। হ্যাঁ, ভালো লিখছেন। এটা হলো সবগুলোতেই ব্যালেন্স করা উচিত। তারপরেও যদি দুই একটাই খারাপ হয়ে যায়, এটা হইতেই পারে। যেমন আমি বার কাউন্সিলে যখন পরীক্ষা দিই, তখন প্রথম 2 পৃষ্ঠা দেখে খুব ভালো লাস্টে যে আমি কি লিখতেছি মনে হচ্ছে আমার নিজেরই বুঝতে কষ্ট হচ্ছে। লাস্টে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন আমি যতটুক লিখতে চাইছিলাম তার 60% করে লিখে শেষ করে দিয়ে আসছি। এটা অনেক সময় হয়।
স্যার বার কাউন্সিলে কি স্যার প্রশ্ন অনেক কঠিন আছে স্যার? প্রশ্ন কঠিন হয়েছে? স্যার বলতেছি বার কাউন্সিলে কি প্রশ্ন কি অনেক কঠিন আছে নাকি স্যার? না, বার কাউন্সিলের প্রশ্ন কঠিন হয় না। আমার কাছে কঠিন মনে হয়নি, কিন্তু এটা প্রপার একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে না গেলে এই জিনিসটা সহজটাই কঠিন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা নিয়ে পরে আলোচনা করছি, বার কাউন্সিল নিয়ে আগে আপনাদের হ্যাঁ, এখন সবাই প্লিজ এক্সট্রা কথা বলে না। আচ্ছা দেখেন, এই যে ইসে রাহান ভাই, ইসের ওই যে জি স্যার। মহাদেশটা আছে, ওটা কি আপনাদের কাছে আছে? ওই যে চুক্তি আইনের যে টিকাগুলো, ওটার কি উত্তরপত্র সহ আছে নাকি? ওই শীটটাতে আছে তাই না? স্যার আপনাকে তো দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে এই শীটটাতে আছে তাই না? জি স্যার। আচ্ছা, এটা কত পেজ থেকে শুরু একটু বলতে পারবেন? চুক্তি আইন স্যার উপরে। স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের কি চুক্তি আইন থেকেও টিকা আসবে আর টট থেকেও কি টিকা আসবে কিনা এটা যদি একটু বলতেন। আপনি দিতে পারে দুইটাতেই টিকা দিতে পারে, তবে নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন হ্যাঁ, স্যারকে যেকোনো প্লিজ ক্লাস নিতে বলেন। হ্যাঁ জি স্যার, সরি বুঝি নাই। আচ্ছা, এই যে মানে আমি বলছি, দেখা যাচ্ছে চুক্তি আইন থেকে দিল, টট থেকে দিল না, আবার টট থেকে দিল, চুক্তি আইন থেকে দিল না। সেই জন্য আপনার দুইটাতেই প্রিপারেশন নিতে হবে, তবে একটাতে থাকার সম্ভাবনাটাই বেশি, আবার দুইটা মিক্সড করেও থাকতে পারে। জি স্যার, এরকম প্রশ্ন হয় কোনো বছর একটা থেকে দেয়, একটা থেকে দেয় না, অনেক বছর আসছে দুইটাতে থেকেও টিকা আসছে। হ্যাঁ হ্যাঁ, এমনই আসে। আচ্ছা দেখেন, উত্তরকালীন অসম্ভাব্যতা। দেখেন, উত্তরকালীন অসম্ভাব্যতা। আচ্ছা, আমি চুক্তিটা আইনটা শেষ করে নিয়ে এই টিকাগুলো, তারপর আমি প্রশ্ন নিব। আচ্ছা, উত্তরকালীন অসম্ভাব্যতা। চুক্তি সম্পাদনের পরে যদি কোনো অনিবার্য বা অপ্রত্যাশিত ঘটনা, যার ফলে চুক্তির কার্যকর বা সম্পাদন করা অসম্ভব হয়ে পড়ে, তখন একে উত্তরকালীন বা সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি বলে। এটি চুক্তির স্বাভাবিক সমাপ্তির একটি কারণ। আচ্ছা, আমি এই যে উত্তরকালীন অসম্ভাব্যতা, এটা দেখে আমি আপনাদের কি পড়াবো বুঝতেছিলাম না, মানে বাংলাটা বুঝতেছিলাম না, যেহেতু ইংলিশ এ পড়াইছে আমাদের। এখন সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি যেটা, এটা হলো আপনার এবং আমার মধ্যে একটা চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে জিনিসটা, চুক্তিটা সম্পাদন করা অসম্ভব হয়ে গেছে। যেমন আপনি আমার সঙ্গে চুক্তি করেছেন যে জাহাজে আপনার শীতের পোশাক আসছে বাইরে থেকে, চায়না থেকে, এখানে যে শীতের পোশাক আছে সেটা আমাকে দিবেন। এখন এই চুক্তি সম্পন্ন হয়ে গেছে, লেনদেন, কিন্তু আসার সময় জাহাজটা ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে। এই যে পরবর্তীতে, অর্থাৎ চুক্তি হওয়ার পরে এই চুক্তিটা সম্পাদন করা যে অসম্ভব হয়ে গেল কোনো একটা কারণে, এটাই হলো সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? জি স্যার। এই যে এখানে উদাহরণ আছে, দুই পক্ষের মধ্যে একটি কনসার্ট আয়োজনের চুক্তি হয়েছিল দুই পক্ষের ভিতরে, অর্থাৎ জেমস বলল আমি আসতেছি ঝিনাইদহে, আমি গান গাবো, প্রশাসন পরবর্তীতে নিষেধ করে দিল যে জানুয়ারি 31 নাইটে কোনো ধরনের গান, কনসার্ট এসব চলবে না শহরে। এই যে চুক্তিটা সম্পাদন করা অসম্ভব হয়ে গেল, অর্থাৎ বাধ্য হয়ে এই চুক্তিটার সমাপ্তি ঘটলো। ঠিক আছে, দেখেন, স্বাধীন সম্মতি অর্থাৎ ফ্রি কনসেন্ট, এটা বোঝানোর কিছু নাই। আপনি একদম নিজের মতো, অর্থাৎ আপনার কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি, অর্থাৎ প্রতারণার মাধ্যমে নেওয়া হয়নি, বা ভুল ব্যাখ্যা করা হয়নি, বা কোনো প্রভাব খাটানো হয়নি আপনার উপর, আপনি নিজের থেকে একটা সম্মতি দিয়েছেন, এটাই হলো স্বাধীন সম্মতি।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, চুক্তি ভঙ্গ, ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ আপনি একটা চুক্তি করলেন, পরে সেটা আর পালন করলেন না, অর্থাৎ আপনি যে কথা দিয়েছিলেন কথাটা রাখলেন না, এটাই হলো চুক্তি ভঙ্গ। হ্যাঁ, আচ্ছা দেখেন, চুক্তি ভঙ্গ দুই ভাবে হতে পারে। আসল চুক্তি ভঙ্গ, চুক্তির নির্ধারিত সময়ে বা তার আগে চুক্তি লঙ্ঘন করা। চুক্তির নির্ধারিত সময়ে বা তার আগে চুক্তি লঙ্ঘন করা কেমন? আপনি আমার কাছ থেকে একটা কন্ট্রাক্ট নিলেন যে আপনার বাড়ি আমি 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিব। এই আমাকে এই প্রতিষ্ঠানকে আপনার 10 লাখ টাকা দিতে হবে। আপনি 2 মাসের আগেই আপনি আর কাজ করবেন না জানাই দিলেন, অথবা 2 মাসের বেশি হয়ে গেল আপনি কাজ শেষ করেন নাই। এটা হলো আসল চুক্তিভঙ্গ। আর অ্যান্টিসিপেটরি ব্রিচটা কি? ভবিষ্যৎ চুক্তিভঙ্গ। নির্ধারিত সময়ের আগে পক্ষ জানিয়ে দিতে সে চুক্তি পালন করবে না। অর্থাৎ তিনি এই চুক্তি করলেন, কিন্তু চুক্তি করার 2 দিন পরে কি করলেন কি না, আমি আপনার কথা মতো এই 2 মাস এই 5 মাসের ভিতরে আমি এই কাজ করে দিতে পারবো না আপনাকে। এটা হলো আপনার ভবিষ্যৎ চুক্তিভঙ্গ। ঠিক আছে? আচ্ছা, এর আইনগত ফলাফল কি? অর্থাৎ যিনি চুক্তি ভঙ্গ করছেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মানে যিনি ভঙ্গ করছেন তিনি ক্ষতিপূরণ দেবে যার সাথে চুক্তি করেছিলেন তাকে। অর্থাৎ আমি আপনাকে বলছি যে আমি বিল্ডিংটা বানাই দিব, পরে আমি বলছি তার বানাই দিতে পারবো না, অর্থাৎ আমি আপনাকে কম্পেনসেশন দিব, অর্থাৎ ক্ষতিপূরণ দিব। প্রতিদান, কনসিডারেশন। কনসিডারেশনটা কি? চুক্তি হওয়ার ক্ষেত্রে কিছু বিনিময় থাকতে হয়। যেমন এই যে অর্থটা দিচ্ছি যে আপনি এই কাজটা করে দিবেন, আমি এই যে 5 লাখ টাকা দিব আপনাকে, এই 5 লাখ টাকাটাই হলো কনসিডারেশন, এটাই হলো বিনিময়। ঠিক আছে? আচ্ছা, ঘটনা নির্ভর চুক্তি এবং চূড়ান্ত চুক্তি, এটা হলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা কি? এটা হলো কোনো একটা ভবিষ্যৎ ঘটনার উপর এটা নির্ভর করবে। কেমন? যেমন মনে করেন যে সামনের নির্বাচনে যদি জাকের পার্টি জয়লাভ করে, তাহলে আমি তোমাকে এখানে একটা বাড়ি বানিয়ে দিব, বা এখানে আমরা একটা বাড়ি করে ফ্ল্যাট বিক্রি করব 2 জন কন্ট্রাক্টে। এই যে জাকের পার্টি যদি পাশ করে, তাহলে আমাদের ভিতরে এই চুক্তিটা হবে। এই যে একটা ঘটনার উপর নির্ভর করছে, এটাই হলো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ঠিক আছে? দেখেন, ক যদি খকে বলে যদি তোমার পণ্যসমূহ সমুদ্রপথে নিরাপদে আসে তবে আমি তা কিনবো। অর্থাৎ সমুদ্রপথ, শর্তটা কি? সমুদ্রপথে নিরাপদে আসে। এই যে সমুদ্রপথে আসার সময় ঝড়ে জাহাজ ডুবে যাইতে পারে, তারপরে জলদস্যুরা নিতে পারে, আগুন ধরে পুড়ে যাইতে পারে, বা কোনো দেশের সরকার বা নৌবাহিনী এটা জব্দ করতে পারে, তাহলে তো নিরাপদে আসলো না। অর্থাৎ নিরাপদে না আসলে এটা আর হইল না। আবার কি বীমা চুক্তিগুলো, যেমন আপনি যদি জীবন বীমা করেন তাহলে আপনি না মরলে তো আর টাকা পাচ্ছেন না। আপনি যদি চিকিৎসা বীমা করেন তাহলে আপনি অসুস্থ না হলে আর টাকা পাচ্ছেন না। এই বীমা পলিসিগুলো এই কন্ট্রাক্টের অধীনে হয়। আচ্ছা, চূড়ান্ত চুক্তি কি? চূড়ান্ত বা নিঃশর্ত চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে পক্ষদ্বয় নিঃশর্তভাবে দায়িত্ব পালনের জন্য বাধ্য থাকে। অর্থাৎ আমি বললাম যে আমি আপনাকে এই নেন 5,000 টাকা দিচ্ছি, আপনি আমার এই ঘরের সামনে যে জায়গাটা আছে এটাতে এই যে আমার ফুল গাছটা আছে এগুলো দিয়ে একটা বাগান তৈরি করে দিবেন। আমি দিলাম, উনি নিল। এটাই হলো একদম ডিরেক্ট চুক্তি বা অ্যাবসুলেট কন্ট্রাক্ট, বা এটা হলো নিঃশর্তভাবে চুক্তি করা। প্রতারণা, ফ্রড কি? প্রতারণা হলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা গোপন তথ্য দিয়ে অপর পক্ষকে বিভ্রান্ত করে চুক্তি সম্পাদনে রাজি করা। আচ্ছা, এটা হলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা। আপনি মনে করেন কাপড় যে আপনি কন্ট্যাক্ট করলেন যে আমাকে 1 ভ্যান সুতি কাপড় সরি 1 ভ্যান সুতি কাপড় দিবেন, কিন্তু আপনি যেটা দিলেন এটা ভিতর 40%
সুতি এবং 60% যেটা লিলেন বলে বা পলিয়েস্টার, এটা মিক্সড। আপনি এই কাপড়টা জানেন যে এটাতে 100% সুতি না, কিন্তু আমাকে সুতি করে বলে দিচ্ছেন। আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু হবে না, এটা ফ্রডের ভিতর পড়বে না। আপনি যদি জানেন যে না হ্যাঁ এটাতে 100% সুতি না, তাহলে এক্ষেত্রে এটা প্রতারণা বলে গণ্য হবে। দেখেন, মিথ্যা তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ আপনাকে বলতে হবে একটা সুতি, উদ্দেশ্য থাকতে হবে অপর পক্ষকে বিভ্রান্ত করার। অর্থাৎ বললেন যে না এটাতে আসলে সুতি আছে, আপনি বুঝতেছেন, অর্থাৎ অপরপক্ষ যাতে বিভ্রান্ত হয়, ক্ষতির কারণ হবে। এখন আপনার সুতি কাপড়ের বদলে যদি আপনি 60% সিনথেটিক দেন বা লিলেন দেন, তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবেন এবং এটা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন, তাহলে এটা প্রতারণা হবে। আচ্ছা, আরেকটা দেখেন, জিম্মা চুক্তি এবং প্রায় চুক্তি। আচ্ছা, জিম্মা চুক্তি কি? জিম্মা হলো এমন একটি আইনি সম্পর্ক যেখানে একজন ব্যক্তি অপর এর কাছে কোনো দ্রব্য নির্দিষ্ট উদ্দেশ্য হস্তান্তর করে ভবিষ্যতে তা ফেরত দেওয়ার শর্তে। আচ্ছা, যেমন দ্রব্য হস্তান্তর করতে হবে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে, ফেরত দেওয়ার বা নির্দিষ্ট নির্দেশ মতো ব্যবহারের বাধ্যবাধকতা থাকতে হবে। অর্থাৎ আমি একটা, মনে করেন আমার একটা ড্রিল মেশিন আছে, আমি দিলাম, দিয়ে দেয়া আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, এটা হলো চুক্তি। এই যে আমার কোনো জিনিস আপনার কাছে রাখা, এর মাধ্যমে যে চুক্তিটা করা, এটাই হলো আপনার বেইলমেন্ট বা জিম্মা চুক্তি। কোয়াজাই কন্ট্রাক্ট, কোয়াজাই কন্ট্রাক্ট শব্দটার অর্থ, এর উচ্চারণটা হবে কোয়াজাই, নট কোয়াসি, কোয়াজাই, কোয়াজাই কন্ট্রাক্ট, এটা একটা ল্যাটিন টার্ম। এটা হলো প্রায় কন্ট্রাক্ট, প্রায় চুক্তি। আচ্ছা, যেমন প্রায় চুক্তি চুক্তি নয়, বরং এটি একটি আইনি দায়বদ্ধতা বা ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠে। পক্ষদ্বয় প্রকৃতভাবে চুক্তিবদ্ধ না হলেও আইনের দ্বারা তারা কিছু দায়িত্ব পালন করতে বাধ্য হয়। যেমন ভুল করে কাউকে অতিরিক্ত অর্থ প্রদান করা, অর্থাৎ আপনার সাথে আমার চুক্তি হয়েছে 5 লাখ টাকায় আপনি বিল্ডিং করে দিবেন, আমি আপনাকে চেক দেওয়ার সময় 5 লাখের জায়গায় ওখানে 50 লাখ, অর্থাৎ শূন্য একটা বেশি পড়ে গেছে, আপনি টাকা তুলে ফেলছেন, বা 5 লাখের জায়গায় 15 লাখ হয়ে গেছে। এই যে আপনি ভুল করছেন, বা 5 লাখের জায়গায় 6, এই টাকাটায় আপনি যে আমাকে ফেরত দেবেন, এটা একটা চুক্তি যদি মৌখিকভাবে নাও থাকে তাহলেও ধরে নেওয়া হবে এটা একটা এমন একটা চুক্তি ছিল। ঠিক আছে? বৈধ চুক্তির উপাদান। দেখেন, বৈধ চুক্তির কিছু উপাদান থাকে, যেমন পারস্পরিক সম্মতি, অর্থাৎ উভয় পক্ষই সম্মত হবে, অর্থাৎ আমিও রাজি চুক্তি করতে, আপনিও রাজি। সমক্ষ পক্ষ, এর অর্থ হলো আপনার কোন ব্যক্তিটা চুক্তি করতে সক্ষম। এর মূল 3টা বিষয় আছে। এক হলো আইনে কোনো বাধা থাকবে না, 2 নম্বর হলো আপনার 18 বছরের বা তার বেশি বয়স হইতে হবে, আর সুস্থ মস্তিষ্কের। এখন আপনি পাগল হইলে চুক্তি করতে পারবেন না। বৈধ উদ্দেশ্য, চুক্তির বিষয়বস্তু আইনি হতে হবে, অর্থাৎ আপনি চুক্তি করলেন যে আমি 5 লাখ টাকা দিলাম, আপনি এখানে আমাকে 5 লাখ টাকার হিরোইন দেবেন, বিদেশ থেকে এনে দেবেন, এই ধরনের চুক্তি হলে হবে না। স্পষ্টতা এবং নিশ্চিততা, অর্থাৎ চুক্তির শর্তাবলী হবে পরিষ্কার, অর্থাৎ এমন না যে আপনি এই বিল্ডিংটা করে দেন, আমি আপনাকে কিছু টাকা দিব, এমন হইলে হবে না। টাকা কত, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এমন একটা নির্দিষ্টতা থাকতে হবে। ঠিক আছে? আইনি আনুষ্ঠানিকতা, যদি প্রয়োজন হয় কিছু চুক্তি লিখিতভাবে সম্পাদিত হওয়া বাধ্যতামূলক, যেমন জমি সংক্রান্ত চুক্তি, অর্থাৎ এমন কিছু চুক্তি যেগুলো রেজিস্টার্ড হইতে হয়, যেমন ইমুভেবল প্রপার্টি নিয়ে কোনো চুক্তি হলে সেটা রেজিস্টার্ড হইতে হবে। আচ্ছা, প্রতিনিধিত্ব কি? এজেন্সি বা প্রতিনিধিত্ব হলো এমন এক সম্পর্ক যেখানে একজন আরেকজনের কে তার পক্ষ হিসেবে কাজ করতে বা চুক্তি সম্পাদনের জন্য নিযুক্ত করেন। এখন আমি একটা কোম্পানি, মনে করেন আমি তানভীর অ্যাসোসিয়েটস এর মালিক। এখন আমার তো সব জায়গায় যে চুক্তি করা সম্ভব না, বিভিন্ন জায়গায় যে আমি একজনকে পাঠাইলাম যে তুমি ওখানে যে আমার পক্ষ থেকে
এই চুক্তি এই কাজগুলো করে আনবা। যেটা এজেন্ট ব্যাংক আছে না, এই এজেন্ট ব্যাংক গুলো করে থাকে, এনজিওর বিভিন্ন এজেন্ট গুলো করে থাকে এইগুলা। আচ্ছা, এটা কখন কখন পরিসমাপ্তি হয়? যখন এই চুক্তির উদ্দেশ্য পূরণ হয়ে যায়। আচ্ছা, সময়ের মেয়াদ অর্থাৎ 5 বছরের জন্য যদি এই থাকে যে 5 বছরের মধ্যে তুমি এই চুক্তি করতে পারবা, বা তুমি 5 বছরের ভিতরে এতজনের সাথে চুক্তি করতে হবে, এমন যদি কোনো টাইম লিমিট থাকে, সেই টাইম শেষ হয়ে গেলে, তারপরে আমার এবং আমার এজেন্টের মধ্যে যদি এমন কোনো কিছুর ইচ্ছা থাকে, আচ্ছা, আবার যদি আমি অথবা আমার এজেন্ট মারা যায় তাহলেও এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আইন দ্বারা অবৈধ, বাতিল পদত্যাগ, এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো এমনি পাবেন। চুক্তি ভঙ্গের প্রতিকার। চুক্তি ভঙ্গের প্রতিকার হলো, দেখেন কি কি প্রতিকার পাওয়া যায়। আপনার ফার্স্টে হলো ক্ষতিপূরণ। ক্ষতিগ্রস্ত পক্ষকে আর এক পক্ষ ক্ষতিপূরণ দিবে। অর্থাৎ 5 লাখ টাকার বিল্ডিং করার কথা 5 মাসের মধ্যে, কিন্তু উনি করে দিল 7 মাস। এই 7 মাস কাজ করতে আমার যে অতিরিক্ত সময়, আমি এই 7 মাসে বিল্ডিং হয়ে গেলে আমি ভাড়া দিতে পারতাম বা বিভিন্ন কাজ হইতো, এর বাবদ আমার যে ক্ষতি হয়েছে, এটা ওই যারা চুক্তি ভঙ্গ করছে তারা আমাদের দিবে। এটা হলো ক্ষতিপূরণ। নির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স। অর্থাৎ আমি জানিয়ে দিই, ওই কোম্পানি জানিয়ে দিল যে ভাই আমি 5 মাসের ভিতর কাজ করে দিতে পারবো না, আপনি অন্য কাউরে দেখেন। আমি তখন 3 মাস হয়ে গেছে আর বাকি আছে 2 মাস, আমি অন্য কাকে ধরবো? তখন আমি স্পেসিফিক পারফরমেন্সের জন্য মামলা করে যে আমাকে 5 মাসের মধ্যেই করে দিবে, আদেশ থেকে এটা, এই আদালত থেকে এটা আদেশ আমি আনতে পারবো। তারপরে বাতিলের আদেশ। আমি বললাম কি যে ভাই 5 মাস, এখন উনি আমাকে বললো 5 মাস না 7 মাস লাগবে। আমি বললাম ভাই আমি তো 7 মাসে কাজ করবো না, অর্থাৎ আমি এই চুক্তিটা বাতিলের জন্য আবেদন করতে পারবো। নিষেধাজ্ঞা, কাউকে কোনো কাজ করতে বা না করতে, অর্থাৎ নিষেধাজ্ঞা কি, যে এই 5 মাসের ভিতরে এই কাজটা করতে হবে, এই মর্মে তার উপরে একটা আদেশ দেওয়া, অর্থাৎ সে এই কাজ ছাড়তে পারবে না, এই মর্মে একটা আদেশ আমি কোর্টের থেকে পেতে পারি। আচ্ছা, বল প্রয়োগটা কি? বল প্রয়োগটা হলো, যার ইংরেজি অর্থ হলো কর্ষণ। কর্ষণটার শব্দের অর্থ হলো যে আপনাকে জোর করছে, আপনাকে জিম্মি করে রাখছে, বা মনে করেন যে আপনার ফ্যামিলির কারোকে অপহরণ করে বলছে এই চুক্তিতে তাকে সাইন করতে হবে, এটা হলো কর্ষণ বা বল প্রয়োগ। আচ্ছা, এজেন্ট দিলাম। আচ্ছা, বাতিল এবং বাতিলযোগ্য চুক্তি। বাতিল চুক্তি কোনটা? যেটা শুরুতেই বাতিল, বা যেটার কোনো আইনের চোখে কোনো গ্রহণযোগ্যতা নেই। যেমন আমি একটা চুক্তি করলাম আপনার সাথে যে আপনি বিদেশি ফ্রান্স থেকে আমাকে হলো গিয়ে 5 ড্রাম মদ এনে দিবেন। এই যে এটা একটা মাদকদ্রব্য, এটা শুরু থেকেই বাতিল। ঠিক আছে। ভয়েডেবল কোনটা? যেটা যে কোনো এক পক্ষ চাইলে বাতিল করতে পারে। যেমন আমি আপনার কাছ থেকে 20 শতক জমি কিনতে চাইছি, আপনি 18 শতক জমি দিচ্ছেন, বলছেন ভাই 2 শতক জমি তো আমার নামে নাই, আমার ওয়াইফের নামে, তাহলে আমি 20 শতক কিভাবে দিব? আপনি 18 শতকই কেনেন আমার কাছ থেকে। তখন এটা আমার জন্য ভয়েডেবল, অর্থাৎ আমি 18 শতক কিনতেও পারি, আবার নাও কিনতে পারি। অর্থাৎ আমি চাইলে এটা বাতিলও করতে পারি, আবার এটা এই 18 শতক দিয়ে আমি চুক্তিটা চালিয়ে যাইতে পারি। ঠিক আছে। আর এই হলো আপনার টিকাগুলো হলো। এখন এখান থেকে কার কি প্রশ্ন আসছে বলেন, বা কারোর কোনো বুঝতে সমস্যা থাকলে বলেন। কারোর কোনো অংশ বুঝতে সমস্যা আছে? স্যার আসসালামু কার আলাইকুম। প্রশ্ন থাকলে করেন না। আমার একটা প্রশ্ন আছে আবার স্যার, ওই যে অনুচিত প্রভাবটা যদি স্যার একটু সংক্ষেপে বলতেন। কোনটা? অনুচিত প্রভাব। জি স্যার। বুঝি নাই। অনুচিত মানে
স্পর্শন স্যার অনুচিত প্রভাব অনুচিত প্রভাব বলতে কি বোঝো স্যার এটা? চুক্তিটা কি অনুচিত আছে? প্রভাবের অজুহাতে একটি চুক্তি পরিহার বলতে মানে পরিহার করতে কি প্রমাণ করতে হয় এই প্রশ্নটা? আচ্ছা আচ্ছা, এই অনুচিত প্রভাবটা ও আনডিউ ইনফ্লুয়েন্স, তাই তো? জি জি স্যার জি। এটা কেমন, মনে করেন আমি একজন আইনজীবী, আমার একটা মক্কেল আছে, এ হলো গরিব মানুষ, এর জায়গা জমি আছে 5 শতক ভিটে বাড়ি নিয়ে এর একটা মামলা আমার কাছে আছে। এখন আমি ওনাকে বললাম যে তোমার এই 5 শতক জায়গা জমি ছাড়া কিছু নাই, তুমি এক কাজ করো, তোমার সাথে এই তোমার এই গরুটা বা তোমার যে গরুর ফার্মটা আছে এই ফার্মটা আমার কাছে বিক্রি করে দাও, অথবা আমার সাথে শেয়ার করো, তা নইলে আমি এই মামলাটা তোমার হারাই দিব। এই যে আমি একটা তার উপর প্রভাব খাটাইলাম। বা মনে করেন আমি একজন ডাক্তার, রোগী বাবা এসে খুব হাত পায়ে ধরছে যে আমার একমাত্র ছেলে, একে বাঁচাইতেই হবে। আমি বললাম কি হ্যাঁ বাঁচাইতে পারি, তাইলে তুমি 1 লাখ টাকায় তোমার বাড়ির ভিটাটা আমার কাছে বিক্রি করে দাও। এই যে আমি আমার প্রভাবটা, আমার জায়গাটাকে ব্যবহার করে যে তাকে রাজি করানো, এটাই হলো আনডিউ ইনফ্লুয়েন্স বা অনুচিত প্রভাব। আমার ওই বাংলা বোর্ড মানে আমাদের তো ইংলিশ ছিল, বাংলা বললে আমার একটু এই জিনিসগুলো একটু সময় লাগতেছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার, সুন্দর বুঝছি স্যার, ঠিক বুঝতে আছে পারছেন ধন্যবাদ। বিষয়টা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন মামলা হইলো, যে উনি মামলা করলো যে আমি এই যে ধরেন আমি ওই 1 শতক জমি, এই ওই যে ডাক্তার তার ভিটা বাড়ি লিখে নিল, এই ক্ষেত্রে মামলা করলো ওই যে এই ওই যে যেই রোগীর বাবা, উনি মামলা করলো। এখন সাধারণ নিয়ম কি, মামলা যিনি করবে তাকেই তো প্রমাণ করতে হবে বিষয়টা, জি যিনি স্যার। মামলা করবেন। হ্যাঁ, কিন্তু এই সকল ক্ষেত্রে কি, যিনি ভালো পজিশনে থাকেন, অর্থাৎ এই ডাক্তারকে তখন প্রমাণ করতে হবে যে না, আমি এইটার বিনিময়ে ওনার কাছ থেকে এটা কিনি নাই। এই বার্ডেন অফ প্রুফটা সবসময় ডাক্তারের উপরে, অথবা আমার মক্কেলটা যদি আমি কিনে নিই, তাইলে এই বার্ডেন অফ প্রুফ অর্থাৎ এই প্রমাণ করার দায়িত্বটা সবসময় আমার উপরে থাকবে। আর কারো কোনো প্রশ্ন? এখানে একটা প্রশ্ন পেলাম যে অনুচিত প্রভাব ঘটানো হয়েছে, মানে এই মানে ঘটানো হয়েছে এ ধরনের প্রশ্নের উদ্ভব কখন ঘটে? আচ্ছা, যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ডমিনেটিং পজিশনে অর্থাৎ শাসন করার পজিশনে থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ যেমন অফিসের বস এবং দারোয়ান, এদের সম্পর্ক, বস কর্মচারীর সম্পর্ক, অর্থাৎ একজন প্রভাবশালী পজিশনে থাকবে এবং আরেকজন নিচের পজিশনে থাকবে, তখনই এই ধরনের বিষয়টা উদ্ভব হয়। ক্লিয়ার? জি স্যার। মানে এর ফলাফলটা কি স্যার এই অনুচিতের? চুক্তিটা বাতিল হবে। এটা যদি প্রমাণ করতে না পারি আমি বা ওই ডাক্তার বা ওই বস যে না আমরা উনি স্বেচ্ছায় আমাদেরকে এটা দিয়েছেন, তখনই এটা এই চুক্তিটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওনার জমি উনি ফেরত পেয়ে যাবেন, বা উনি কোনো চুক্তি করলে সেটা বাতিল হয়ে যাবে। সেই জন্য বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডারসে আসছে, ক্লায়েন্টের সম্পত্তির সাথে বা ক্লায়েন্টের কোনো মানে ক্লায়েন্টের দ্বারা আপনি কোনো সুবিধা নিতে পারেন এমন কোনো চুক্তি করা যাবে না। আর বার কাউন্সিলে যেটা বলছিলাম, প্রশ্ন সহজ হয়, কিছু কিছু জায়গা থেকে হয়, কিন্তু আমাদের যথাযথ প্র্যাকটিসের অভাবে। প্র্যাকটিস বলতে কি, আমরা তো কোর্ট প্র্যাকটিস তখনও যাই না যখন বার কাউন্সিল পরীক্ষা দিই, খুব কম মানুষই যাই। আর 2 নম্বরটা হলো এই যে পরীক্ষা দেওয়ার যে অভ্যাসটা, যে আমার এটা ভুল হচ্ছে, এই যে আপনি যদি যত বেশি মডেল টেস্ট দিবেন আপনার পাস করার চান্স তত বেড়ে যাবে। আপনি 1 মাস আগের থেকে প্রত্যেকদিন একটা ওয়েমার শিট কিনবেন, একটা ওয়েমার শিট কিনে ফটোকপি করে নেবেন 30টা বা 60টা,
দিয়ে প্রত্যেকদিন যদি একটা দুইটা করে আপনি পরীক্ষা দিতে পারেন, বিভিন্ন মডেল টেস্ট দেখে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন কোচিং সেন্টারের হোক, আপনি যদি যত বেশি পরীক্ষা দিতে পারবেন বাড়ি, আপনার পাশ করার চান্স তত বেড়ে যাবে। অনেক ভালো স্টুডেন্ট পাশ করতে পারে না প্রিডি বা রিটেন যেটাতেই বলেন, শুধুমাত্র এই বাড়ির প্র্যাকটিসের অভাবে। মনে হয় যে ও আমি তো পারি, আমি তো পারি, 4 ঘন্টায় এটা তো লেখাই যাবে না। কিন্তু আপনি পরীক্ষার হলে 4 ঘন্টার ভিতরে সময় ঠিক মেইনটেইন করতে পারছেন কিনা, আপনার ব্রেন তখন কাজ করতেছে না কিনা, এটা আপনি প্র্যাকটিস ছাড়া কখনোই পারবেন না। যেমন আমিও যখন এই প্র্যাকটিসিং পরীক্ষা দিতাম, মডেল টেস্ট দিতাম, তখন অনেক সময় 35, 40, 50, 52 এত ভালো পরীক্ষা দিচ্ছি, 50, 52, 55 বেশি উঠতেছে না। খুব টেনশন, কখনো 48-এ নেমে যাচ্ছে, কখনো 46-এ নেমে যাচ্ছে। এই যা আপনি যদি এই মানে এই ধাক্কাগুলো নিতে না, যে একবারে যে ইয়ে করেন, একবারে বসেন, তাহলে আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, আপনার রেজাল্ট খারাপ হবে। কারণ ওই মানে পরীক্ষা জানা এক বিষয়, এবং পরীক্ষায় আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর করা আরেক বিষয়। যেমন আপনার প্রশ্নগুলো এমন ভাবে থাকবে মনে হবে 4টাই সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন। যে আপনার কোনো ইসের কেউ যদি অভিযোগকারী যদি মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে ফলাফল কি? অব্যাহতি, খালাস, মুক্তি, এই 3টাই একই জিনিস। কিন্তু মানে একই জিনিস না, মানে কাছাকাছি জিনিস আপনাকে জানতে হবে। এটা আপনি যখন মডেল টেস্ট দিবেন, আপনার 2 দিন ভুল হবে, ভুল হওয়ার পরে এই প্রশ্নটা 3য় দিন আপনার সঠিক হবে। এই যে সঠিক হওয়া শুরু হলো, এটা আর ভুল হবে না। সেই জন্য মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়ার ছাড়া বার কাউন্সিল পাস করা খুব ডিফিকাল্ট। এবং আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট 2-3 বার পরীক্ষা দিচ্ছে, 4 বার পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। এবং আমি মনে করি এরা হলো আপনার ওই কোর্টে দৌড়াদৌড়ি করে এবং যথাযথ সময় দিয়ে প্র্যাকটিসটা করে না। এই প্র্যাকটিস বলতে মানে মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা নাই বিধায় এরা খারাপ করতেছে। আমি গতবার পড়াইছিলাম, আমার 12 জনের ভিতরে 6 জন প্রিলিতে পাস করছিল। এবং এর ভিতরে যে আমি যাদেরকে ধরে রাখছিলাম যে 2 জন 3 জন, তারা পাস করে নাই। কিন্তু যেই 2-3 জনকে আমি ভাবছি যে এরা পাস করবে না, তারাই পাস করে গেছে। কারণ ওই যে প্র্যাকটিসটা আমি বলছি যে আপনারা হলো একটা মডেল টেস্টের বই কিনে আমার এখানে ছাড়াও আপনারা পরীক্ষা দেন। ওরা ভালো পরীক্ষা দিয়েছে, ই করেছে। যাই হোক, তাহলে ভালো থাকবেন, আপনাদের পরীক্ষা ভালো হোক, দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস। আসসালামু টিকাগুলো আলাইকুম। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। জি স্যার। জি স্যার বলেন। যেটা বলছিলেন যে ইম্পর্টেন্ট কোনগুলা, ওইগুলা ওই যে আপনার সাজেশনে এটা আপনার রিয়াজ এই যে রায়হান ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবেন, এটা ওনার কাছে আছে। স্যার একটু নামগুলা বললে ভালো হতো আর কি। ওখানে আছে শীটটা, কারণ এগুলো আপনার কি যেন বলে, টিকাগুলো আপনার এইভাবে ইম্পর্টেন্টটা দেওয়াটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে কোনগুলো আসছে এগুলো একটু দেখে নেবেন, কারণ টিকা ছোট জিনিস তো, এটা অনেক সময় ইম্পর্টেন্ট না জিনিসগুলো চলে আসে। সহজ আছে, দেখে নেবেন, আপনাদের টিকাগুলো সহজ আছে। ঠিক আছে। মানে আমাদের বলছেন, বাট ওই টর্টের গুলো একটু যদি বলতেন আর কি, আমরা দাগায় ফেলতাম। আচ্ছা, টর্টের গুলো আপনি দাঁড়ান। স্যার আমরা যে কটা কোশ্চেন করতেছি সাজেশন থেকে, এগুলো পড়লে কি হবে স্যার? সাজেশন থেকে পড়লেই যে সবসময় সব হবে এটা না। সাজেশন থেকে কি আপনি এগুলো ভালো করে পড়বেন, অন্যগুলোর পাশাপাশি এগুলো বেশি করে পড়বেন। সাজেশন মানে এই না শুধু এগুলোই পড়বেন। জি স্যার। আচ্ছা, এই যে ছ বর্গের জ, গ গ চ, মানে ম্যালফিসেন্সের ওইটা অ্যাকশনেবল পার্সি, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, অনিবার্য দুর্ঘটনা এবং ভ্রান্তি। আর ওই যে লাস্টের দুইটা ডট হ, এগুলো একটু ভালো করে পড়বেন। ট্রেসপাস অ্যাবি ইনিশিও আর উবি আস ইবি রিমেডিয়াম।
এগুলো ভালো করে বলবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আসসালাম।